রামকে বিয়ে করব বললাম। তার মানে আমার মতন দেখতে মেয়েটা আন্টির কাছে এসে রামকে বিয়ে করবে বলেছে। জননী, কি এত চিন্তা করছো তুমি? সেই দিন তো তুমি বললে রাম না থাকলে আমি বাঁচতেই পারবো না। ওই একটা কথাই আমার জন্য যথেষ্ট মা। আর মাত্র একটা সপ্তাহ, তারপর তুমি এই বাড়ির বৌমা হবে। সেটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। আন্টি, আসলে আমি যেটা বলতে জননী ম্যাডাম, চাইছিলাম। আপনার ফোনটা নিন। আপনার বিরাট ফোন করেছিল। বিরাট ফোন করেছিল? হ্যাঁ, আর ওকে যা বলার আমি বলে দিয়েছি। ও যদি আর ফোন করার নাম্বারটা আমি ব্লক করে দেব, বুঝতে পেরেছেন? রাম, ওইসব কথা পরে হবে। খাবার গরম থাকতে থাকতে খেয়ে নিলে ভালো লাগবে। তুই যা, তোর বাবাকে ডেকে আন। আমি টেবিলের উপর সব অ্যারেঞ্জ করছি। ঠিক আছে মা। আপনি যা দেখেছেন ভুল দেখেছেন। আমি আসল সত্যিটা বলার জন্যই এখানে এসেছি। ওর মনের মধ্যে শুধু তুমিই আছো, ওই রাম নয়। আমার মতন দেখতে আরো একজন আছে, আর আমি তাকে নিজের চোখে দেখেছি। বিরাট। ছি, যাকে এতদিন ধরে ভালোবাসলাম তাকেই সন্দেহ করলাম আমি। জননী কতবার আমায় সত্যিটা বলেছে, তাও ওকে ফিরিয়ে দিয়েছি। একটা বারও আমি ওর কথা শুনিনি। কত বড় ভুল করে ফেলেছি আমি। ছি ছি। এই নাও। বেচারা বিরাট, সত্যি জানাবো বলে ওকে ডেকে এখানে দাঁড় করিয়ে রাখলাম। ও ওয়েট করতে করতে হয়তো চলেও গেছে। ওকে ফোন করে আর ডিস্টার্ব করব না। ও কোথায় আছে জেনে দেখা করে ওর কাছে সরি চেয়ে নেব। নাও। আরে জননী, এত কি ভাবছেন আপনি? মেয়েরা আর কি চিন্তাই বা করবে? রান্নায় নুন ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, শাশুড়ি রান্নাতে আর কি কি দিয়েছে এইসব চিন্তা করতে থাকবে, তাই না মা? হ্যাঁ, আচ্ছা, গিয়ে বরং কিছুক্ষণ রেস্ট নিয়ে নে। আরে না আঙ্কেল, দিদি কোনো ব্রত করছেন, সেই জন্য ফুল লাগবে। সেটা নিয়েই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ড্রপ করে দিচ্ছি। না না, লাগবে না। দিদি গাড়ি নিয়েই আসছে। কেনাকাটা করে আমরা চলে যাব। আঙ্কেল, আমি এবার উঠি। আন্টি আসছি। ঠিক আছে। রাম, বাই। বাই। কি রে, তোর মা তো কোনো কথাই বলছে না। হ্যাঁ তাই তো। কেন মা? সব সময় কথা বলার প্রয়োজন আছে কি রাম? স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ডেন। এই কথাটা কি তুই একদম ভুলে গিয়েছিস রাম? ও হো হো হো, কি জানিস, এতদিন তোর মা নিজেকে বিশ্ব সুন্দরী বলে ভাবতো। এখন জননী এসেছে যে, ওকে দেখে শখ পেয়ে একদম ঘাবড়ে গেছে, মুখ একদম বন্ধ। আরে আর রাগ করো না, আমার কাছে তুমি সব সময় বিশ্ব সুন্দরী। চুপ করো তো তুমি।
আমি জানি বিরাট, আপনি আমার উপর রেগে আছেন। আমি নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য আপনাকে ডেকে আমি হেরে গেলাম বিরাট। আই এম সরি। আমি যদিও আজকে আপনার সামনে কিচ্ছু প্রমাণ করতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে প্রমাণ করবই। চোর বদনাম দূর করার জন্য 21টা দিন স্বয়ং কৃষ্ণও যুদ্ধ করেছিলেন। নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য আমি সারা জীবন যুদ্ধ করতে রাজি। আমি মরার আগে পর্যন্ত আমি যে নির্দোষ সেটা প্রমাণ করব। আপনি আমার জন্য সময় দিয়েছেন, তার জন্য থ্যাঙ্কস। এরপর আপনার সময় আর নষ্ট করব না। আমি ভেবেছিলাম আমরা দুজন খুব ভালো থাকবো, কিন্তু আপনাকে মাঝপথে ছেড়ে চলে যাচ্ছি। আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, আপনি হয়তো ক্ষমা করেও দেবেন, কিন্তু এই পরিস্থিতিতে আমি আপনার কাছে ক্ষমাও চাইতে পারছি না। কষ্ট দিলাম বলে সরি বিরাট, আমি চলে যাচ্ছি। জননী দাঁড়াও। এত বড় সত্যিটা প্রমাণ করার জন্য আমি তোমায় সময় দিইনি, কিন্তু আজ সময়ই আমার সত্যিটা একেবারে স্পষ্ট দেখিয়ে দিল। জননী শোনো, আমি জানি তুমি সব সত্যি বলেছিলে, আর সত্যি এটাই যে তোমার মতো দেখতে আরেকজন রয়েছে। আর শুধু তোমাকেই নয়, বরং ও আমাকেও বোকা বানিয়েছে। তুমি দয়া করে আমায় সরি বলো না। আমি তোমার কাছে সরি বলছি জননী। আমি এতদিন ধরে তোমায় ভুল বুঝে এসেছি। আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ জননী। বিষধর সর্পের ল্যাজ ধরে ঘোরানোর ক্ষমতা তোর চলে গেছে শোভা। আমাকে নতুন শরীর দেওয়ার জন্য তোর অনেক শক্তি আছে, এটা ভেবে আমি ভুল করলাম শোভা। গুরুদেব, এতে আমার কোনো দোষ নেই গুরুদেব। আপনার শিষ্যরা বলল জননীকে যে করেই হোক ওরা আটকাবে। তারপরে জননী কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু বলল না। গুরুদেব, জননীর সাথে বিরাট আসবে যদি জানতাম
তাহলে আমি অন্য কোনো উপায় বের করতাম। যে তারপরে প্রশংসা নেওয়াটাকে সাহসিকতা বলে না, হেরে যাওয়ার পরে সেটাকে মেনে নেওয়াটাকেই সাহসিকতা বলে। ওই দুজন শিষ্যর গুরুস্থান তুই হারিয়ে ফেলেছিস। ওদেরকে কি করতে হবে সেটা তো তুই নিজেই বলে দিতে পারতিস। তুই খুব বড় একটা ভুল করে ফেলেছিস শোভা, সেটা তুই এখন স্বীকার কর। হ্যাঁ গুরুদেব, আমারই ভুল, কিন্তু এর পরিণাম কি হতে পারে আমাদের এখন সেই কথা ভাবা উচিত। জননী আর বিরাট এক হয়ে গেলে আমরা আমাদের কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারবো না, সেই কথা ভাবুন গুরুদেব। ওই রামের সাথে বিয়ে না হলে আমরা নাগমণি কিছুতেই পাবো না। সেটা হতে দেওয়া যাবে না শোভা। যে কোনো মূল্যেই হোক ওই রামের সঙ্গে জননীর বিবাহ হতেই হবে। যে কোনো মূল্যেই হোক ওই বিরাটকে আমাদের আটকাতে হবে। আমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে আমাদের যেটা চাই সেটা আমাদের অর্জন করতেই হবে শোভা। এখানে একটা মাত্র কথার তফাৎ, হয় মরবো নয়তো মারবো, এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে শোভা। এই অষ্টবক্র, এই শোভা। বিরাট, আপনি যা বলছেন সত্যি বলছেন? হ্যাঁ তাই জননী, তোমার মতো যাকে দেখতে সে এতক্ষণ আমার সাথেই ছিল। আর আমি মনে করলাম যে ওটা তুমি, আর ওকে সব বলে দিলাম। আশ্চর্য ব্যাপারটা হলো তুমি কি করবে ও প্রত্যেকটা জিনিস জানে। আরে বিরাট, ওটা সব মনের ভুল। আমার মতন দেখতে আবার কেউ থাকতে পারে নাকি? আমি শুধু শুধু আপনাকে কনফিউজ করলাম। আমাদের দুজনের মধ্যে ও ইচ্ছে করে এসেছিল এতদিন। আমরা যখন কথা বলছিলাম ও আমার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কেটে দেয় তোমার ফোনটা। তারপরে আমি যখন ঘুরে দেখলাম যে ও গাড়ি থেকে নেমে পালিয়ে যাচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম যে যে মেয়েটা আমার সাথে গাড়িতে বসেছিল সেটা কোনোভাবেই তুমি নও, সেটা ডেফিনেটলি অন্য কেউ। এতদিন তুমি আমায় যা বলে এসেছো আমি একটাবারও বিশ্বাস করিনি। আমায় ক্ষমা করে দিও জননী। বিরাট, আপনি না, আপনার জায়গায় অন্য কেউ থাকলে এটা বিশ্বাস করতো না। এমনকি জানেন, আমি নিজেকেই নিজে সন্দেহ করতে শুরু করেছিলাম। সো সো এবার এরপর এতদিন আমি তোমায় ভুল বুঝেছি, কিন্তু এবার আমি তোমায় একটা কথা বলতে চাই। আগে আমায় তুমি ক্ষমা করো। আমি চাই যে আমরা একসাথে থাকি, তাও আবার চিরকালের জন্য। আই লাভ ইউ বিরাট। লাভ ইউ সো মাচ। আই এম সরি। সরি জননী। কোনো ব্যাপার না বিরাট। বিরাট, কিন্তু কিন্তু কি হলো? আমার তো আর এক সপ্তাহের মধ্যে বিয়ে। এক সপ্তাহ মানে অনেক সময়, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বিরাট, এসব কি বলছেন? মানে আমি তো রেডি আছি। ও, তুমি ভাবলে রামের সাথে বিয়েটার কথা? না না, ওটা সম্ভব নয়। রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছিল বলেই রামায়ণ লেখা হয়েছিল, কিন্তু এই রামায়ণে আমি হলাম আসল রাম, ডক্টর রাম নয়। তুমি যদি আমার সঙ্গ দাও জননী, তাহলে আমি কারোর পরোয়া করব না, আমি তোমার সাথেই থাকবো। এতদিন তোমায় যত ভালোবেসেছি আমি, আজ থেকে তার থেকেও অনেক বেশি ভালোবাসি তোমায়।
নম্বুদরি। এই! এই অষ্টবক্র, এই নাম্বুদরি যতদিন বেঁচে আছে ততদিন তোরা কিছুই করতে পারবি না। কতক্ষণ পর্যন্ত তুই বেঁচে থাকলে তো? আমি তোকে এই জীবনটা ভিক্ষা দিয়েছি, তুই আমাকেই শেষ করবি? কি জীবনের ভিক্ষা? আথু, তুই আবার একজন বাবা নাকি? নিজের ছেলেকে পাথর বানিয়ে তোর মনটাও পুরো পাথরের মতোই হয়ে গেছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি? তুই আমাকে শেষ করবি? হ্যাঁ? জন্মদাতা স্বয়ং ঈশ্বর সেটা ভুলে গিয়ে তুই বুদ্ধি করে আমাকে কুয়োতে ফেলে দিয়েছিলি। তোকে যা শাস্তি দিয়েছি সেটা কম। কিন্তু এখন আমি যে শাস্তি দেবো সেটা কম হবে না নম্বুদরে। শিক্ষক যখন কিছু করে তখন সেটাকে শাস্তিই বলে। দিয়েছে সে দিলে নয়। জায়গা, সময়, সৈন্য সব তোর ইচ্ছে মতন থাক। আমি একা একা সম্পূর্ণ খালি হাতে এসে তোকে হারাবো। হ্যাঁ, থান কাল আমি দেখবো না, কোনো সৈন্যদল নিয়েও আসবো না। এক্ষুনি এই মুহূর্তেই যুদ্ধ করি, আয়। যে হারবে তার সমাধি হবে, যে জিতবে সে সাম্রাজ্যের অধিকারী হবে। গুরুদেব, জননী, তোমার আর রামের বিয়েটা যদি আমায় আটকাতে হয় তার একটাই উপায় রয়েছে। কি বিরাট? আমি যেমন বুঝতে পেরেছি যে একটা ডুপ্লিকেট জননী আছে, সেটাই সবার কাছে প্রমাণ করতে হবে। এই সত্যিটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে তোমার সাথে রামের এনগেজমেন্টটা ভাঙবে আর বিয়েও হবে না। প্রুফ তো করতে পারবো, কিন্তু কিভাবে? আমি ওকে অনেকবার ধরার চেষ্টা করেছি বিরাট, এখন আমাদের হাতে সময়ও নেই। যদি আমরা ভাবতে থাকি যে সময় লাগবে তাহলে কোনো কাজ হবে না। আমার মনে হয় এই কাজটা আমাদের এই মুহূর্ত থেকে শুরু করে দেওয়া উচিত।
আমরা যদি মন থেকে চাই তাহলে সেই কাজটা হবেই হবে। ঠিক আছে, কি করতে হবে বলো। এই অষ্টবক্র, এই যুদ্ধের শেষে তুই হারবি না, মরবি। এই নম্বুদরে এই নম্বুদরে গুরুদেব, নম্বুদারি, থামান থামান, এসব অনেক হয়েছে। আপনারা এবার একটু থামুন। একজনের যদি মৃত্যু হয়ে যায় অন্যজন সাম্রাজ্য পাবে, কি তাই তো? আপনারা দুজনেই শক্তিশালী, একে অপরকে হারিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য কাজ। আপনারা এরকম যুদ্ধ করার বদলে একে অপরের সঙ্গে হাত মেলান, এক হয়ে যান। আমরা সবাই এক হলে ওই নাগমণি হোক বা কালচক্র, কোনো কিছুই পেতে আর কষ্ট হবে না। এই শোভা, শকুনি গৌরবদের সঙ্গ নিয়েছিল, অষ্টবক্র নাম্বুদরির সঙ্গ নেবে একই কারণে। বাঘ সঙ্গী নিয়ে খাবার খেতে পারে, কিন্তু সে শিকার করে একা একা, ওটাই শক্তি। তোদের নিয়ে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। এই অষ্টবক্র, আজকে এই মুহূর্তে তুই জিতে থাকতে পারিস, কিন্তু আমি যে কোনো মুহূর্তে তোকে বধ করব। গুরুদেব, গুরুদেব, আমার এই কথাটা। শোভা, শত্রুর সামনে হাত জোড় করে থাকার অভ্যেস নেই আমার। ওকে শেষ করে ফেলার শক্তি রাখি আমি। দেখে নেব আমি জিতি না ও জেতে। হ্যাঁ, তুমি রামের বাড়িতে আসার ব্যাপারটা আমার ক্ষেত্রে যেরকম সাজিয়েছিলে সেরকম ভাবেই আরেকবার সাজিয়ে দাও, আর ওকে তুমি আরেকবার ডাকো। ওই কাজটা আমি একা করিনি বিরাট, আমার সঙ্গে দিদি ছিল, প্রণব ছিল। ডোন্ট ওয়ারি, এইবার তো আমিও থাকবো তোমার সাথে। আমরা সবাই মিলে যদি কাজটা একসাথে করি তাহলে কাজটা সম্পূর্ণ হবেই। ঠিক আছে বিরাট, তুমি আমার সঙ্গে আছো মানে সেটাই আমার কাছে একটা বড় শক্তি। তোমাকে অনেক থ্যাঙ্কস বিরাট। যাক বাবা, তুমি অন্তত সত্যিটা জানতে পারলে। তোমার চেষ্টার জন্য সত্যিটা জানতে পেরেছি আমি। আমার তো তোমায় থ্যাঙ্কস বলা উচিত। আজ থেকে আমাদের ওকে ট্র্যাপে ফেলার খেলাটা শুরু করতে হবে, মানে এই মুহূর্ত থেকে। আর তুমি একেবারে চিন্তা করো না, আমি রয়েছি তোমার সঙ্গে।
আরে নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, নমস্কার। নিন কফি নিন। দাও কফি দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিন। কফি নিন মা। এই নিন আন্টি। থ্যাঙ্কস স্যার। ভালো আছেন তো? খুব ভালো আছি। প্রণব তোর প্রেমিকার জন্য একটা শাড়ি পছন্দ কর। প্রণব, আমি তো তোকে বললাম কনফার্ম। তুইও দেখ একটা শাড়ির ডিজাইন দেখে তুইও কনফার্ম কর। ড্যাড, এসব আমার দ্বারা হবে না। তুমি একটা শাড়ি সিলেক্ট করো না। তুমি যেটা সিলেক্ট করবে সেটাই আমি নিয়ে আরে নেব। বাবা বাবা বাবা, কথা শিখে গেছে আমার ছেলে, আমাকেই শাড়ি কিনতে বলছে। একদিন মার খাবি আমার হাতে, পালাবি কোথায়? সুদ সমেত ফেরত দেব। নে যা, তোর মাকে একটা কফি দিয়ে আয়। ড্যাড, মমকে দেখো, মম কেমন রাগ করে বসে রয়েছে। ড্যাড, মমকে আমি এখন গিয়ে বলতে পারবো না, বরং কফিটা তুমিই দিয়ে এসো। ভীতু কোথাকার, দাঁড়া, তুই শাড়ি সিলেক্ট কর। হ্যাঁ দেখুন দেখুন। বিলাসিনী, নাও কফিটা ধরো। ওইখানে রেখে দিয়ে যাও। ফেলে দেব? কি বলছো কি? সীতা রামের গলায় যখন মালা পরাচ্ছিল, সেখানে রাবণ যেমন রেগে বসেছিল ঠিক তেমনি তোমায় দেখাচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ, আমাকে দেখলে তো তোমার রাবণ, কীচক, কংস, কুম্ভকর্ণ এদের কথা মনে পড়ে। তুমি এরকমই করতে থাকো, তোমার উপরে মানহানির কেস করে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেব। সঠিক বলেছো তুমি। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসীর রাগ তেমন। বাবা, সঠিক বলেছো। সব সময় আমাকে রাগানোই তোমার কাজ। এই, কফিটা কি আমি খেয়ে নেবো নাকি? খেয়ে নাও। তাই বিরাট এরকম বললে বুঝি? হ্যাঁ দিদি, আমাকে ফুল সাপোর্ট করছে ও এখন। যথেষ্ট তাড়াতাড়ি ও আমার মতন দেখতে মেয়েটাকে খুঁজে বের করবে, এই কথাটা প্রণবকেও বলেছি। কিন্তু কারুর যাতে কোনো সন্দেহ না হয় আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের? চল আমরা শাড়ি পছন্দ করে নিই। ঠিক আছে, চল। আরে বিরাট, তুমি এসেছো তাহলে? এসো এসো, তুমি নিজের চোখেই দেখো কি অন্যায় হচ্ছে ভিতরে। তুমি যে মেয়েকে বিয়ে করবে ঠিক করেছো, সেই মেয়েকে ডক্টরের সাথে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করছে ওরা। এই শাড়িটা ওইটা দেখুন। দেখে একটু। কোনটা দেবো ওই মা? যে ওইটা। দিন তো। আন্টি, আপনি কেন টেনশন নিচ্ছেন বলুন তো? প্রদীপ কোন কুমোরের হাতে তৈরি সেটা জরুরি নয়, জরুরি হলো কোন বাড়ির অন্ধকার সেই প্রদীপের আলোয় আলোকিত হচ্ছে। আজ হোক বা কাল জননী তো আমারই স্ত্রী হবে। হ্যাঁ বলো নীলি। আন্টি, বিরাট জননীর বাড়ি এসেছে। তাই নাকি? শোনো নীলি, তুমি ওইখানেই থাকো, আর ওরা কি কথা বলছে সেটা শোনো, বুঝেছো? এটাই আমার একমাত্র কাজ হয়েছে। ঠিক আছে, বাই বাই। আরে 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 আরে, কি ভালো কথা তুমি বললে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। না না, আমি তোমাকে মিষ্টি মুখ করাবো। আরে কিছু একটা, খুশিতে আমার কথাই বেরোচ্ছে না। ভেতরে চলো না। বিরাট, তুমি এখানে কি করছো? আসলে জননী কয়েকটা শাড়ি সিলেক্ট করতে চায় তো, সেই জন্য এসেছি আমি। বিরাট, ভেতরে চলো না, চলো। এই শাড়িটা দেখুন, শকুন্তলা শাড়ি। এটা সুন্দর না? এটা ভালো না। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। এরপর থেকে আমার জন্য আপনার বা আপনার পরিবারের কোনো রকম সমস্যা হবে না। শাড়ি সিলেকশন করতে এসেছি, জয়েন করতে পারি তো? বিরাট, আমিও কি জয়েন করতে পারি? শিওর। হাই জননী, হাই দেবসেনা। হাই। হাই।
উফ, জননী কত খুশি রামের সাথে বিয়ে হবে বলে। আমি তো এটাই চাইছিলাম। হুম, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন। সরো তো একটু। জননীকে কোন শাড়িতে ভালো মানাবে সেটা একবার দেখুন। দেখা যাক। বিরাট, এটা তো রামের দেখার কথা, তুমি কেন দেখছো এটা? নীলি, সিলেকশন হলো ইলেকশনের মতো। যে জিনিসটা বহুমত পাবে সেটাই হবু বউয়ের পছন্দ হবে। জননী, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ বিরাট, তাহলে আমিও কি দেখতে পারি? বাই অল মিনস। কাজ করা শাড়িগুলো একবার দেখি। কি হলো ডক্টর? ওদের বাড়ি গিয়ে হিরোর মতো ব্যবহার করলেন, এখন কি হলো? সব দম চলে গেল? ম্যাডাম, ওর সঙ্গে আমি বারবার কোনো ঝামেলা করতে চাই না। আমি কোনো ভিলেন নই, আর তাছাড়া ঝগড়া করা আমার উদ্দেশ্য নয়। ওই বিরাটকে জননীর থেকে দূরে রাখতে হবে, সেটাই আমার উদ্দেশ্য, বুঝেছেন? ডক্টর, এভাবে না হলে অন্য কোনো উপায় বের করুন। আমি দেখছি এই বিরাট বারবার আমাদের মধ্যে আসছে। আমাদের যেভাবেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। আমরা পরে দেখব, পরে করে নেব, এসব ভাবলে আমাদের আসল উদ্দেশ্য আর কোনোভাবেই পূরণ হবে না। ডক্টর, ডক্টর, এই বিরাটের একটা ব্যবস্থা করতে হবে। না করলে নাগমণি আর জননী কোনোটাই পাবেন না। চিন্তা করুন। চিন্তা করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। যা করা তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি, টাইম নেই। যেটা কাল করবেন বলে ভেবেছেন সেটা আজ করুন, যেটা আজ করবেন বলে ভেবেছেন সেটা এখনই করুন। তাড়াতাড়ি ভাবুন এবারে কি করবেন। আমি দেখছি কি ব্যবস্থা করা যেতে পারে। এটা দেখুন মা, অপূর্ব রম্ভা। এটা কেমন এটা লাগছে কি এই সুন্দর, রংটা? তাই না? আরে আঙ্কেল, আপনি কেন এত চিন্তা করছেন? ও ও বিরাট এসেছে বলে আরো গন্ডগোল হতে পারে সেই জন্য? আরে না আঙ্কেল, আমি বললাম তো আমার জন্য আর কোনো সমস্যা হবে না। আরে আমি কথা দিচ্ছি আপনাকে। আর আমি এটা আমার ড্যাডের কাছেও প্রমিস করে এসেছি আঙ্কেল। সেটাই, আমিও ঠিক সেটাই ভেবেছিলাম। দীক্ষিত বাবুর সাথে তো আমি কথা বলেছি। নিপাট ভদ্রলোক উনি। ওনার ছেলে যে কোনো ভুল করবে না সে বিশ্বাস আমার আছে। থ্যাঙ্কস বিরাট। থ্যাঙ্কস বলার দরকার নেই আঙ্কেল, আমি তো আপনারই পরিবারের একজন, বলুন। হ্যাঁ, তা তো বটেই। কেন, এখনো সন্দেহ আছে নাকি? সন্দেহ কিছু নেই বিরাট, তুমি আমাদের বাড়ির ছেলেই তো। দেখো বাবা, তোমায় কিন্তু দায়িত্ব নিয়ে এই বিয়েটা সুসম্পন্ন করতে হবে। আরে আমি না থাকলে জননীর তো বিয়েটাই হবে না আঙ্কেল। তার মানে? মানে দায়িত্বগুলো আমি না নিলে কে নেবেন বলুন আঙ্কেল? হ্যাঁ, হবে নাই তো। তোমাকে কিন্তু পুরো দায়িত্ব নিয়ে এটা করতে হবে। সামনে পেছনে আমি জানি না আঙ্কেল, কিন্তু জননীর পাশে আমি থাকবো এই কথাটা আমি আপনাকে দিতে পারি। হ্যাঁ, সাবাস, বেশ। তবে তুমি আমাকে কথা দাও। হ্যাঁ বলুন। কোনো সমস্যা না ঘটিয়ে এই বিয়েটা তোমাকে করিয়ে দিতেই হবে। সমস্যা হবে কেন? যারা সমস্যা সৃষ্টি করতে আসবে তাদেরকে আমি ছাড়বই না আঙ্কেল। জননীর গলায় যতক্ষণ না মঙ্গলসূত্র পরানো হচ্ছে আমি এখান থেকে নড়বো না। এবার আমি একটু শান্তি পেলাম। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। আঙ্কেল, আশীর্বাদটা বিয়ের দিন করবেন, আজকে বেকার নষ্ট করছেন কেন বলুন? আচ্ছা আঙ্কেল, কোনো কাজ থাকলে আমায় বলুন। হ্যাঁ আছে তো, যথেষ্ট কাজ আছে। ছেলের জন্য পাঞ্জাবি, ধুতি, তারপর টোপর এসব নিয়ে আসতে হবে তো। দারুণ মানাবে আমায় সবে। তোমাকে? কেন, আমি পরবো না নাকি আঙ্কেল? হ্যাঁ, তা পড়তে পারো, অবশ্যই তুমি পড়তে পারো। আরে আবার নয় তো কি, মানা করার ক্ষমতা আছে নাকি কারো? মেরে ফাটিয়ে দেবো না আমি?
দেখো বাবা, এসব বস্তির ডায়লগ, আমরা তো এলিট শ্রেণীর, আমাদের মতনই ডায়লগ চাই। আঙ্কেল আপনাকে মারবো নাকি? কেউ ঝামেলা করলে তাকে মারবো। হ্যাঁ, আচ্ছা আসুন আঙ্কেল, শাড়ি দেখি আমরা। আমি মানে জননীর জন্য তো শাড়ি পছন্দ করতে হবে নাকি? এসো এসো। উফ, বাবা, জননীর সাথে বিয়ে হওয়া অবধি আর কত নাটক যে আমায় করতে হবে কে জানে। ঈশ্বর আমায় দেখো, আমায় বাঁচিও। স্যার, আপনার কাছে একটা হেল্প লাগতো। বলুন মা। এই রুমের দরজাটা লক করা যাচ্ছে না। ভেতরে আসলে আমাদের বিয়ের কোণে ওর শাড়িগুলো ট্রায়াল দিচ্ছে। ভেতরে কাউকে যেতে দেবেন না প্লিজ স্যার। ঠিক আছে মা, কোনো ছেলেকে ঢুকতে দেব না। শুধু ছেলেরা নয়, মেয়েরা আসলেও যেতে দেবেন না। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানেই আছি। ঠিক আছে স্যার। ঠিক আছে। বিরাট, প্রণব, এখানে এসো। সবাই মন দিয়ে শোনো আমার কথা। জননীর মতো যাকে দেখতে তাকে আমাদের ধরতেই হবে। আমাদের এক্ষুনি প্ল্যানটা করতে হবে। তার মানে আমরা যদি এক্ষুনি প্ল্যানটা করে ফেলি তাহলে আমাদের সবার জন্য ব্যাপারটা খুব ভালো হবে। কোথায় গেল? আরে 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 ম্যাডাম, ভেতরে যাবেন না। কেন? মেয়েরা বিয়ের জন্য শাড়ি পরছে, কাউকে যেতে দেবেন না বলে গেছে আমাকে। কি? দেখুন, আপনি যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন। আপনি কি চোখে একদমই দেখতে পান না, নাকি বয়স হয়ে গেছে বলে বুদ্ধিটাও লোপ পেয়েছে? কেন ম্যাডাম? আরে আমিও তো একটা মেয়ে নাকি? হ্যাঁ ম্যাডাম, কিন্তু ভেতরে বিয়ের জন্য মেয়েরা শাড়ি পরছে, আমাকে বলে গেছে কাউকে যাতে ভেতরে যেতে না দিই। আমি এক্ষুনি যাব, ব্যাস। ওনারা বকবেন ম্যাডাম। যদি বকে শুনে নেবেন। ম্যাডাম ম্যাডাম, যাবেন না ম্যাডাম, ওনারা বকবেন। হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর, তাই না? এটা ভালো দেখতে লাগছে বল। এটা তাহলে বিয়ের দিন পরবো, ঠিক আছে? এটা কিন্তু আমায় বেশ মানাবে। আরে নীলি, তুমি এখানে কি করে এলে? আমি তো শাড়ির দোকানের লোকে বলে এসেছিলাম ভেতরে যেন কাউকে ঢুকতে না দেয়, দরজার লকটা খারাপ। কেন? আমি কি আসতে পারি না? ছি ছি, সেরকম কিছু না। তাহলে বিরাট কোথায়? আরে নীলি, এটা তো ভালো কথা বললে। শাড়ির দোকানের চেঞ্জ রুমে বিরাট কোথা থেকে আসবে তুমি কি ভেবেছো বলো তো আমাদেরকে? যেখানে সব মেয়েরা এসে শাড়ি চেঞ্জ করে সেখানে তুমি বিরাটকে খুঁজতে এসেছো? নীলি, এমনি করে কি দেখছো? আমরা কি এখানে বিরাটকে লুকিয়ে রেখেছি? দিদি, এটা ভালো না? দিদি, ও চলে গেছে। প্রণব, বিরাট, বেরিয়ে এসো। দেবসেনা শোনো, আমি যতক্ষণ না এখান থেকে বেরোচ্ছি ওই নীলি আমার পেছন ছাড়বে না। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। জননী, একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। যাকে তোমার মতো দেখতে সে কখন আসতে পারে আমি জানতে চাই। বিরাট, আমার একটা সন্দেহ হচ্ছে, যখনই রামের সঙ্গে দেখা করতে যাই ও জননী সেজে ঠিক পৌঁছে যায়। হে হে, একটা আইডিয়া এসেছে। হ্যাঁ বলো। এর মধ্যে জুয়েলারিও কিনতে হবে, বাড়িতে ডাকতে হবে, না হলে আমাদের জুয়েলারি শপে যেতে হবে। যদি ডুপ্লিকেট জননী ওখানে যায়। একটা কথা। কি বলতে চাইছিস প্রণব? দেবসেনা, এই যে আমরা জুয়েলারি শপে যাব, সেটা যদি আমরা সবাইকে শুনিয়ে শুনিয়ে বলি। ইয়েস, এটা কিন্তু একটা ভালো উপায়। ওই ডুপ্লিকেট জননী রামের সাথে কানেক্টেড। সেই জন্য আমাদের প্রথমে রামকে উস্কাতে হবে। সেটা কি করে করবে? আমি কি করি সেটা দেখো না তুমি।
বিরাট, বিরাট, তুই ফোন করার সঙ্গে সঙ্গে আমার এখানে আসার কোনো মনই ছিল না, কিন্তু তুই আমায় ডেকেছিস মানে জননীর ব্যাপারে কিছু বলবি বলেই আমার মনে হচ্ছে, সেই জন্যই এলাম। বল। সুপারব, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক, একদম কারেক্ট গেস করেছিস রাম। আমি তোকে এখানে ডেকেছি জননীর ব্যাপার নিয়ে কথা বলার জন্য। বিরাট, তুই আমার আর জননীর মাঝখানে কেন আসছিস? এর পরিণাম কিন্তু ভালো হবে না।